শীতকাল পড়লেই রচনা দেবীর বড় বৌমা কোনো রান্নাবান্না করতে চায় না। তুলিকা যেহেতু শহুরে প্রকৃতির মডার্ন মেয়ে হওয়ায় সে সবসময় রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করে। এমনিতেও সে একদম বেশি রান্না করতে পছন্দ করে না। যদি তাকে রান্না বান্না করতে বলা হয় তাহলে সে কোনো রকমের সিদ্ধ ভাত কিংবা তার পরিবারের লোকেদেরকে ডাল সিদ্ধ ভাত রান্না করে খাইয়ে দেয়। কিন্তু একই বাড়িতে দুটো গল্প আছে। মানে রচনা দেবী ছোট বৌমার রাখি যেহেতু গ্রাম থেকে বিয়ে করে শহরে আসে তাই সে বিভিন্ন রকম রান্না বান্না করতে পছন্দ করে। শীতকাল পড়লেই সে বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে তরি তরকারি কিংবা কচুরি মাছ মাংস ইত্যাদি রান্না করে। এই বছর শীতকালেও একই অবস্থা। ছোট বৌমা, কড়াইশুটির কচুরি আলুর দমটা কিন্তু খুব ভালো হয়েছে। তার সাথে আবার গাজরের হালুয়া পায়েস একেবারে অসাধারণ। তুমি যদি ব্রেকফাস্টে এরকম 10 রকমের খাবার খাইয়ে দাও তাহলে আমরা লাঞ্চ ডিনার করব কিভাবে? ঠিকই বলেছেন মা, আমার তো ব্রেকফাস্ট খেয়ে পেট ভরে গেল। সারাদিন আমার খাওয়া দাওয়ার আর ইচ্ছা নেই। শীতকালে এত বেশি বেশি খেলে পরে ওজনও তো বেড়ে যাবে, তখন আবার ডায়েট করে রোগা হতে হবে। না না, ওজন বাড়ার কি আছে? শীতকালেই তো মানুষ ভালো মন্দ খাবার খায়, তাই 10 রকমের খাবার না খেলে হয় নাকি? সে যাই হোক, সকালবেলা তুমি যখন ভালো মন্দ ব্রেকফাস্ট খাওয়ালে তাহলে দুপুরবেলা বড় বৌমা সবাইকে লাঞ্চ রান্না করে খাওয়াবে, কারণ আজকে সবাই বাড়িতে আছে, আজকে ছুটির দিন। বড় বৌমা, আজকে দুপুরে রান্নার দায়িত্ব কিন্তু তোমার। শাশুড়ি মা এই কথা বললে তুলিকা একেবারে চমকে ওঠে, কারণ শীতের মধ্যে রান্না করা মানে তার কাছে ভূত দেখা সমান। তাছাড়াও তুলিকা আজকে পার্লারে গিয়ে নিজেকে প্যাম্পার করবে বলে ঠিক করে। শীতকাল পড়লেই তার সাজগোজ যেন বেড়ে যায়, কিন্তু সেই পরিকল্পনা একেবারে ভেস্তে গেল বলে মনে হয়। দূর ছাই, কতদিন পর একটু পার্লারে যাব ঠিক করেছিলাম, কিন্তু আজকেও মনে হয় পার্লারে যাওয়া হবে না। সবার জন্য আবার রান্না করতে হবে। আসলে এই ছোট বউ সবাইকে প্রত্যেকদিন 10-12 রকমের খাবার রান্না করে এমন লোভী করে দিয়েছে যে এখন এরা খাওয়া ছাড়া কিছুই বোঝে না। আমি বাবা ওর মতো 10 রকম পদ রান্না করতে পারবো না, যত সব। কিছুক্ষণের মধ্যেই তুলিকা যখন রান্নাঘরে যায় তখন সে চাল ধুয়ে পরিষ্কার করে নেয়, তাতে ডাল মিশিয়ে ফেনা ভাত বসিয়ে দেয়। এমনকি সেই ফেনা ভাতের মধ্যে সবার জন্য সে একটা করে ডিম সিদ্ধ দিয়ে দেয়। তুলিকা যদি রান্না করে তাহলে সেই রকম একটা পদই রান্না করে, কারণ তার মনে হয় শীতের দিনে সে যদি 10-12 রকম রান্না করতে যায় তাহলে সে হয়তো ঠান্ডায় জমে যাবে। ওরে বাবারে, কলের জলটা কি ঠান্ডা! ঠান্ডা জল দিয়ে চাল ধুতে গিয়ে আমার হাত একেবারে জমে গেল। এই ফেনা ভাত রান্না করতে গিয়ে আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কি শীত বাবারে বাবা! এভাবে তুলিকা শ্বশুর বাড়ির লোকেদের জন্য এক রকমের রান্না করে নেয়। অন্যদিকে সবাই লাঞ্চ টেবিলে বসে ভাবে আজকে হয়তো বড় বৌমা তাদের জন্য গরম গরম ফ্রাইড রাইস, পোলাও, মাংস কিংবা বিরিয়ানি রান্না করবে। কিন্তু সেই গুড়ে বালি, বড় বৌমা সবার সামনে গরম গরম ফেনা ভাত পরিবেশন করে। এ কি বড় বৌমা, আমরা এখন এই দুপুরবেলা ফেনা ভাত খাবো নাকি? তাছাড়া কি খাবেন? এই তো সকালবেলা রাখি আপনাদেরকে 10 রকমের খাবার রান্না করে খাওয়ালো, তাহলে এখন আবার অনেক রকমের রান্না খেতে চাইছেন কেন? শীতের সময় 3 বেলা ভারী ভারী খাবার খেলে হজম হতে সমস্যা হয়, তাই এই বেলা একটু হালকা খাওয়া দাওয়া করুন। রাত্রিবেলা ছোট বউ আবার আপনাদেরকে 10 রকমের রান্না করে খাওয়াবে। আমরা সব বুঝতে পারছি তুমি খুব ফাঁকিবাজ হয়ে গেছো। যেহেতু তোমাকে শীতের মধ্যে রান্না করতে বলা হয়েছে তাই তুমি শুধুমাত্র ফেনা ভাত রান্না করে খাওয়াচ্ছ। শুধুমাত্র রান্না করতে গেলেই তোমার শীত লাগে, কিন্তু পার্লারে গিয়ে শ্যাম্পু করার সময়, স্পা করার সময়, ফেসিয়াল করার সময় তোমার ঠান্ডা লাগে না, তাই না? ঠিক আছে, অনেক হয়েছে, অত কথা শোনাতে হবে না। আপনি কি করে ভাবলেন আমি একটা শহুরে মেয়ে হয়ে আপনার জন্য সারাদিন রান্না বান্না করব? আপনারা যাতে সারাদিন ভালো মন্দ রান্না খেতে পারেন তাই জন্য তো গ্রাম থেকে মেয়ে তুলে এনেছেন, তাই ও আপনাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। তুলিকার মুখে এই কথা শুনে রাখির ভীষণই খারাপ লাগে, কারণ সে তার বড় যাকে অনেক শ্রদ্ধা করে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, তুমি ঘরে যাও দিদি, তুমি আরাম করো, আমি সবাইকে ভালো মন্দ খাবার রান্না করে দেব।
দুপুরবেলা যেহেতু কেউ সেই ফেনা ভাত খেতে চায় না, তাই রাখি আবার রান্নাঘরে গিয়ে ফেনা ভাতের সাথে খাওয়ার জন্য ডিম কষা, পাঁপড় ভাজা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি ইত্যাদি রান্না করে নিয়ে আসে। এভাবে বিভিন্ন রকমের রান্না করার পর তার শ্বশুর বাড়ির লোকেরা মজা করে ফেনা ভাত খেয়ে নেয়। শুধুমাত্র রান্না বান্না করলে তো হয় না, শীতের মধ্যে বাসন মাজার পালা তো আছেই। এইসব কাজ রাখি খুব ভালো মতো করে। তার শীত অনুভব হলেও সে কখনো কিছুই বলে না। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কেটে যায়। একদিন, দিদি আজকে খুব শীত পড়েছে, আমার তো খুব সর্দি কাশি হয়েছে, তাই আজকে আমি রান্না করতে পারবো না। আজকে রান্নাঘরের দিকটা তুমি দেখে নাও, কারণ আমি একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। কি, আবার আমাকে রান্নাঘরের দিকটা দেখতে বলছো? আমি দেখেছি যখন একটু বেশি শীত পড়ে তখন তুমি কোথাও না কোথাও চলে যাও আর রান্না বান্নার দায়িত্ব আমার উপর চাপিয়ে দাও। এরকম করে কেন বলছো দিদি? প্রত্যেকদিন তো আমি রান্না করি, আমি বাসন ধুই, তুমি তো আমাকে একটু সাহায্য করো না। আমি কি তোমাকে কোনোদিনও কিছু বলেছি? আজকে সত্যি আমার শরীরটা ভালো নেই, দেখছো তোমার কতটা কাশি হচ্ছে। আজকে যদি আমি ডাক্তার দেখাতে না যাই তাহলে এক সপ্তাহ পর ডাক্তার বাবু বসবেন, ততদিনে আমার কাশিটা আরো তো বেড়ে যাবে বলো। রাখি এই বলে ডাক্তার দেখাতে চলে যায়। তাই তুলিকার কিছু করার থাকে না। সে বিয়ে বাড়ি যাবে বলে সবেমাত্র নখে নেল পলিশ পরে, এমনকি সে এখন শাড়ি গহনাগাটি সেটিং করতে ব্যস্ত। তাই তার পক্ষে রান্নাঘরে গিয়ে রান্না করা সম্ভব নয়। সেই কারণে সে তাদের পাড়ার ডেলিভারি দিদি চম্পাকে ফোন করে। চম্পাদি, আজকে আমাদের বাড়িতে 5 জনের মতো গরম গরম ভাত আর ধনেপাতা দিয়ে গরম গরম ডাল পাঠিয়ে দাও। তুলিকা এভাবে এক রকমের খাবার অর্ডার করে দেয়। দুপুরবেলা সবাই যখন খেতে বসে তখন চম্পা এসে তাদেরকে গরম গরম ডাল এবং ভাত দিয়ে চলে যায়। এই নিন, আমি আপনাদের জন্য গরম গরম ভাত আর ডাল অর্ডার করে দিয়েছিলাম, খেয়ে নিন। আর হ্যাঁ, সবার জন্য বাটিতে পরিমাণ মতো ভাত মাপা আছে, নিজেদের মতো বুঝে ডাল ভাত নিয়ে নেবেন। আমার যেহেতু ডাল ভাত খেতে ইচ্ছে করছে না, তাই আমি নিজের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। দিদি, আমি একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তাই তোমাকে রান্না বান্না করতে বলেছিলাম। তুমি আজকে ওই চম্পা দিদির কাছ থেকে হোম ডেলিভারি খাবার আনিয়েছো। তুমি জানো না চম্পা দি মোটেই ভালো রান্না করতে পারে না। বাজার থেকে যত সব পচা নোংরা সবজি চাল ডাল নিয়ে এসে রান্না বান্না করে। এই খাবারগুলো আমরা কিভাবে খাবো? খাওয়ার যখন ইচ্ছা নেই তাহলে খেতে হবে না। তোমাদের জন্য আমি কি এখন মাছ মাংস রান্না করতে যাব নাকি? তাছাড়াও সন্ধ্যাবেলা আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই একবেলা একটু হালকা খাবার খাও, দেখবে পেটটা ফাঁকা থাকবে। তারপর সন্ধ্যাবেলা বেশি বেশি করে খাবার টানতে পারবে। তুলিকা এই কথা বললে সবাই তার প্রতি বিরক্ত বোধ করে, তাই তারা সেই বেলা কোনো মতে ডাল ভাত খেয়ে নেয়। সন্ধ্যাবেলা তারা যেহেতু বিয়ে বাড়িতে খেতে যায়, তাই সবাই নিজেদের পছন্দ মতো ভালো মন্দ খাবার খেয়ে নেয়। পরের দিন দুপুরবেলা রাখি সবার জন্য বাসন্তী পোলাও, মাটন কষা, পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের ফিশ ফ্রাই, পালং শাকের চচ্চড়ি, তার সাথে নলেন গুড়ের পায়েস এবং নলেন গুড়ের রসগোল্লা বানায়। টেবিলে এত রকমের খাবার সাজানো দেখে তার পরিবারের লোকেরা খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন, আজকে আমার কয়েকটা কলেজের বান্ধবী আসবে, ওদেরকে কিন্তু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। আমি তোমাকে একটা রান্না বান্নার লিস্ট দিয়ে দিচ্ছি, তুমি সেই লিস্ট অনুযায়ী রান্না করবে, কেমন? শীতকালে আমরা সবাই ছাদে বসে পিকনিকের মতো খাওয়া দাওয়া করব। এই বলে সে রাখির হাতে একটা বড় রান্নার লিস্ট ধরিয়ে দেয়। আমাকে কি রান্না করতে হবে? কড়াইশুটির কচুরি, আলুর পরোটা, আলুর দম, পোলাও, ফ্রাইড রাইস, মাটন, গাজরের হালুয়া, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের সন্দেশ, ভেটকি মাছের পাতুরি, মাছের মাথা দিয়ে ডাল, শীতের পাঁচমিশালি সবজি, গ্রামের মতো কাচকি মাছের বাটি চচ্চড়ি। ওরে বাবা, এত রকম রান্না! ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আজকে মাটির উনুনে সব রকম খাবার রান্না করে দেব। এই শুনে তুলিকা খুবই খুশি হয়। রাখি রান্নাঘরে গিয়ে মাটির উনুনে গ্রামের মতো রান্না বান্না করতে শুরু করে দেয়। দুপুরবেলা চড়ুই ভাতি করতে তুলিকার কলেজের বান্ধবীরা চলে আসে। তারা ছাদে গিয়ে বসে বসে আড্ডা মারে। এমন সময় রাখি তাদের জন্য গরম গরম চা সিঙ্গারা নিয়ে যায়। দেখ, আমার ছোট যা কি সুন্দর ফুলকপির সিঙ্গারা বানিয়েছে, দেখেছিস? গ্রাম থেকে মেয়ে বিয়ে করে নিয়ে এসে খুব লাভ হয়েছে। আমার দেওর খুব একটা মন্দ কাজ করেনি, না হলে আমাদের মতো শহরের মেয়েরা পড়াশোনা শিখে আর রান্না বান্না করার সময় পায় না। গ্রামের মেয়েরা অত চালাক চতুর হয় না, তার উপর অশিক্ষিত, তো তাই ওরা রান্নাটা ভালো করে করতে পারে।
এভাবে তুলিকা এবং তার বান্ধবীরা রাখির উপর হাসাহাসি করে, কিন্তু রাখির বিষয়টা খুব খারাপ লাগে। সে এত ভালো মনে রান্না করে, তার উপর তাকে অপমানিত হতে হয়। রাখি মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। দুপুরবেলা সবাই যখন ছাদে বসে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে বসে, তখন রাখি খাবার দাবার গুলো নিয়ে ছাদে উঠে পড়ে। কিন্তু রাখির হাতে শুধুমাত্র ডাল, আলু সিদ্ধ, ভাত দেখে সবাই খুবই অবাক হয়। বিশেষ করে তুলিকা ব্যাপারটা মেনে নিতে পারে না। আমি ঠিক তোমাদের মতো শহরে রান্না বান্না করে নিয়ে এসেছি। তোমরা এত শিক্ষিত শহরের মেয়ে, তাই তোমরা গ্রামের খাবার খেয়ে হজম করতে পারবে না। গ্রামের মেয়েরা 10 রকমের রান্না করে, কারণ তারা অশিক্ষিত। অন্যদিকে শহরের মেয়েরা যেহেতু পড়াশোনা শিখেছে, মডার্ন, তাই তাদের জন্য এক রকমের খাবারই ঠিক আছে। আমি তোমাদের জন্য ডাল, আলু সিদ্ধ, ভাত রান্না করে নিয়ে এসেছি। নাও, তোমরা খেয়ে নাও। তোমার এত বড় সাহস, তুমি আমার বান্ধবীদের সামনে আমাকে অপমান করছো? তোমাকে আমি কত ভালো ভালো রকমের রান্না বান্না করতে বললাম, আর তুমি এক রকমের রান্না করে খাওয়াবে? কেন দিদি, তুমি যখন সবাইকে এক রকমের রান্না করে খাওয়াতে পারো, তাহলে আমি কেন পারি না? আমি তো গ্রামের মেয়ে, তাই আমার যা ইচ্ছে হয় আমি তাই করতে পারি। আর তোমাকে কে বলেছে আমি অশিক্ষিত? আমি গ্রামে থেকেও কলেজে পড়াশোনা করেছি, কিন্তু তাই বলে আমি নিজের শিক্ষার বড়াই করতে পারি না। শিক্ষিত বলেই রান্না বান্না করতে পারবো না এর কোনো মানে নেই। এখন রান্না বান্না করা মানে বেসিক স্কিল, সুতরাং সবার রান্না বান্না শেখা উচিত। রাখি তুলিকাকে এরকম কথা বললে সবাই একেবারে চুপ করে যায়, কারণ তুলিকা খুব ভালোই বুঝতে পারে রাখি গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও সে তার থেকে অনেক বেশি শিক্ষিত এবং মডার্ন। সেই সাথে রাখি ভালো মন্দ খাবারও রান্না করতে পারে, কিন্তু তুলিকা রান্নার বিষয়ে একেবারে ডাহা ফেল। আমি ভালো করেই বুঝতে পারছি তুমি আমাকে অপমান করার জন্য এত কথা বলছো। ঠিক আছে, আমার বান্ধবীদেরকে তোমাকে রান্না বান্না করে খাওয়াতে হবে না, আমি ওদেরকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাওয়াবো। এই বলে তুলিকা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে তার বান্ধবীদের খাইয়ে দেয়। কিন্তু রেস্টুরেন্ট থেকে 10 রকমের অর্ডার করার ফলে তার প্রায় 20,000 টাকা খরচা হয়ে যায়, যার ফলে তুলিকা নিজের ভুল বুঝতে পারে। এতদিন রাখি তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়, তাই তুলিকা রান্নার মর্ম বুঝতে পারে না। কিন্তু আজকে তুলিকা নিজের ভুল বুঝতে পেরে রাখির কাছে ক্ষমা চেয়ে নেয়। পুলতোষা নামে এক নাইজেরিয়ান মেয়ে একটি গরিব পরিবারে বসবাস করে। সে খুবই কালো এবং লম্বা দেখতে ছিল। বেশ কয়েক বছর আগে নাইজেরিয়ায় এক ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় পুলতোষা তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। পুলতোষা তার এক আত্মীয়র সঙ্গে কলকাতায় চলে এসেছিল। পুলতোষা কলকাতা শহরে তার আত্মীয়র একটি স্ট্রিট ফুডের দোকানে কাজ করত। রূপক নামে একটি ছেলে প্রায় প্রতিদিনই সেই দোকানে তার অফিস কলিগ রিয়াকে নিয়ে লাঞ্চ করতে আসতো। সে তার মায়ের দেওয়া লাঞ্চ না খেয়ে রোজ স্ট্রিট ফুড কিনে খেত। একদিন, রিয়া, আজকেও তো আমরা স্ট্রিট ফুড খাচ্ছি। মা অনেকটা লাঞ্চ দিয়েছে, এগুলো যদি আবারও বাড়িতে ফেরত নিয়ে যাই তাহলে তো মা ভীষণ রেগে যাবে রে। আরে বাড়ি ফেরত নিয়ে যাবি কেন? পাশে নর্দমা আছে, ওখানে ফেলে দে, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, খাবারগুলো নর্দমায় ফেলে দিলে মা কিছুতেই বুঝতে পারবে না, ভাববে আমি সব খাবার খেয়ে নিয়েছি। রূপক প্রায় প্রত্যেক দিনই তার মায়ের রান্না করা খাবার এভাবেই ফেলে দিচ্ছে দেখে পুলতোষার খুবই কষ্ট হয়। স্যার, আপনি রোজ এভাবে বাড়ির খাবার নষ্ট করবেন না। আপনি জানেন কত লোক না খেয়ে রয়েছে, আপনি বরং তাদেরকে খাবারটা দিয়ে দিন, কিন্তু এভাবে খাবার নষ্ট করবেন না। আপনার মাদার অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করে দেয়। ইউ আর সো লাকি যে আপনার মা আছে। আমার যদি মা আমাকে এভাবে রান্না করে দিত তাহলে আমি খুব হ্যাপি হতাম, বাট আমার মা বাবা দুজনেই নাইজেরিয়ান ফ্লাডে মারা গেছে। এই নাইজেরিয়ান মেয়ে, চুপ কর। তোকে এত জ্ঞানের কথা বলতে কে বলেছে? আর ও তো তোর দোকান থেকেই খাবার কিনে খাচ্ছে, তুই তো টাকা কামাতে পারছিস। রূপকের পুলতোষার কথা শুনে খুব খারাপ লাগে। সে আর কোনোদিনই খাবার নর্দমায় ফেলে না। সে প্রত্যেক দিন রাস্তার গরিব বাচ্চাদের খাবার খাইয়ে দেয়। রূপক অফিসে লাঞ্চ টাইম হলেই পুলতোষার দোকানে চলে যায়। ধীরে ধীরে পুলতোষা রূপকের ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন রূপক পুলতোষাকে বিয়ের প্রস্তাব দেয়। পুলতোষা ভীষণ খুশি হয়। রূপক তার মাকে কিছু না জানিয়েই নাইজেরিয়ান মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রূপকের মা নাইজেরিয়ান মেয়েকে কিছুতেই নিজের বৌমা হিসেবে মেনে নিতে পারে না। হায় হায় হায়, আমার কপালটা পুড়ে গেল। কলকাতার এত সুন্দরী সুন্দরী মেয়ে ছেড়ে তুই এই অদ্ভুত নাইজেরিয়ান মেয়েকে বিয়ে করতে গেলি কেন? আমি কোনোদিনও এই মেয়েকে মেনে নেব না। মা, পুলতোষা খুব ভালো মেয়ে,
তুমি প্লিজ ওর সাথে এরকম করো না। ও যে নাইজেরিয়ান সেটা তো ওর দোষ না। আর তাছাড়া আমার যখন কোনো অসুবিধা নেই তাহলে তোমার কিসের এত প্রবলেম বলো তো? রানী দেবী রূপকের কোনো কথাই শুনতে চায় না। সে প্রত্যেকদিন নাইজেরিয়ান বৌমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। এভাবেই প্রায় অনেক দিন কেটে যায়। একদিন রানী দেবীর এক প্রতিবেশী লীনা দেবী তার বাড়িতে আসে। রানী, শুনলাম তোমার ছেলে নাকি একটা নাইজেরিয়ান মেয়ের সঙ্গে বিয়ে করেছে। তোমার বৌমাকে একটু ডাকো না গো, আমি কখনো নাইজেরিয়ান মেয়ে দেখিনি জানো। খবর পাওয়া মাত্রই চলে এসেছে। নাইজেরিয়ান বৌমা দেখার শখ কম না, শুধু এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে খবর কালেকশন করে আর সারা পাড়ায় বদনাম রটায়। এত কি ভাবছো রানী? তাড়াতাড়ি ডাকো তোমার বৌমাকে। রানী দেবী পুলতোষাকে ডাক দেয়। তাদের প্রতিবেশী পুলতোষাকে দেখে ভয় পেয়ে যায়। বাবা, এই মেয়ে কত লম্বা গো, দরজা দিয়ে ঢুকলো কি করে? ইস, গায়ের রং কি কালো, কি বিচ্ছিরি দেখতে, ছি ছি। তোমার ছেলের পছন্দকে বলিহারি চাই, তাই ভূতের নাম কি গো? আন্টি, আমার নাম পুলতোষা। কি কি? মূলো শশা? এ আবার কেমন নাম? মূলো শশা? বাপের জন্মে এমন নাম শুনিনি। পুরো সবজির বাজার উঠে এসেছে বাড়িতে। মূলো শশা? তোমার ছেলে বাড়িতে বউনা নিয়ে এসে মূলো আর শশা তুলে এনেছে। রানী দেবী তার নাইজেরিয়ান বৌমার উপর খুব রেগে যায়। আমি বাড়ি চললাম। তোমার বাড়িতে বেশিক্ষণ থাকলে আমিও সবজির বাজার হয়ে যাব। আমার বাড়িতে অনেক রান্না বান্না আছে। এই যে মূলো শশা, আমি বাড়ি যাই কেমন? এই বলে লীনা দেবী সেখান থেকে চলে যায়। রানী দেবী পুলতোষাকে অনেক অনেক কথা শোনায়। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন রানী দেবী রান্নাঘরে রান্না করতে যায়। রান্নাঘরে অনেক আরশোলা দেখে সে ভয় পেয়ে যায়। সে তার বৌমাকে ডাকে। পুলতোষা তাড়াতাড়ি করে রান্নাঘরে আসে। শাশুড়ি তার বৌমাকে রান্নাঘরে আরশোলার উপদ্রবের কথা বলে। উফ, রান্নাঘরে কি আরশোলার উপদ্রব হয়েছে বাবা! এই আরশোলা তো পুরো বাড়িতে ছড়িয়ে যাবে। ওরে বাবারে বাবা, সব তো গায়ে উড়ে উড়ে চলে আসছে। এই মেয়ে, তুমি তো সারাদিন রান্নাঘরে পড়ে থাকো, এত আরশোলা কোথা থেকে আসছে? মা, আমিও তো বুঝতে পারছি না। কালকেও তো এত আরশোলা ছিল না রান্নাঘরে, আজকে কোথা থেকে আসলো কি জানি। ওদের মনে হয় খিদে পেয়েছে জানেন তো মা, তাই জন্য রান্নাঘরে খাবার খেতে এসেছে। মরণ দশা, আরশোলাদের নাকি খিদে পেয়েছে তাই রান্নাঘরে খাবার খেতে এসেছে। তুমি কি পাগল না ছাগল? ওই দেখো, ওই আলমারিটার মধ্যে থেকে আরশোলা বেরোচ্ছে। রানী দেবী আলমারির কাছে যায়। সে আলমারি খুললে অবাক হয়ে যায়। আলমারিতে 2 বস্তা আলু জমানো ছিল। আলুগুলো বন্ধ আলমারিতে থেকে পচে গিয়েছিল। বেশি পরিমাণে জমানো পচা আলু দেখে রানী দেবী তার বৌমার উপর খুবই রেগে যায়। এগুলো কি? তুমি 2 বস্তা আলু জমিয়ে রেখেছো কেন? তোমার মাথায় ছিট আছে নাকি? এই আলুগুলোর জন্যই এত আরশোলা হচ্ছে। মা, আমি যখন নাইজেরিয়াতে থাকতাম তখন মা বাবা সারা বছরই আলু এই সিজনে জমিয়ে রাখতো। আমার অনেক দিন ধরে ওদের কথা মনে পড়ছিল, তাই। রানী দেবী তার বৌমাকে থামিয়ে দেয়। বাবা মায়ের কথা মনে পড়ছিল বলে তুমি আবার রান্নাঘরে আলুর বস্তা জমিয়ে রাখবে? এ আবার কেমন কাণ্ড! আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি নাইজেরিয়ার লোকেরা সাপ ব্যাঙ সব খায়। তুমি কদিন পর থেকে তাহলে সাপ ব্যাঙও খাবে? আমার কপালে এবার সাপ ব্যাঙই জুটবে মনে হচ্ছে। রূপক তার মায়ের চিৎকার শুনে রান্নাঘরে আসে। সাত সকালে চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? এসো বাবা, এসো। তুমি এমন মেয়ে বিয়ে করেছো বাবা, কি আর বলবো। তোমার নাইজেরিয়ান বউ তার বাপ মায়ের দুঃখে রান্নাঘরে আলুর বস্তা জমিয়ে রেখেছে। আমার সারা বাড়িতে আরশোলা ভরিয়ে দিয়েছে। রূপক পুলতোষাকে আলুর বস্তা এনে দিয়েছে শুনে রানী দেবী তার ছেলেকে ভীষণ বকাবকি করে। রূপক ও পুলতোষা পচে যাওয়া সব আলুর বস্তা বাইরে ফেলে দেয়। কিছুদিন পর শীতকাল পড়ে যায়। একদিন নাইজেরিয়ান বৌমা তার শাশুড়ি মায়ের জন্য চা করে নিয়ে আসে। রানী দেবী পুলতোষার গা থেকে একটা বাজে গন্ধ পায়। ইস, তোমার গা থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে! আমার বমি পেয়ে যাচ্ছে, পুরো মেছো বেড়ালের মতো গন্ধ। ইস, সরে যাও আমার পাশ থেকে। গা গুলিয়ে আসছে আমার। কি মেখেছো গায়ে? গু মেখেছো নাকি? না না মা, গু মাখতে যাব কেন? আমি নাইজেরিয়ান উইন্টার স্পেশাল ক্রিম মেখেছি। এই ক্রিমটা মাখলে গায়ের রং ফর্সা হয়ে যায়। আমার মামি আমাকে নাইজেরিয়া থেকে এনে দিয়েছে। আমি ফর্সা হওয়ার জন্য ক্রিমটা ইউজ করছি। তুমি ফর্সা হতে গিয়ে মানুষ মারবে নাকি?
আমি তোমার গায়ের গন্ধে বাড়িতে টিকতে পারবো না। আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। তুমি স্নান করছো না বলে তোমার গা থেকে এত গন্ধ বেরোচ্ছে। না না, আমি সত্যি বলছি। মা, আপনি ক্রিমটা মাখুন, দেখবেন আপনিও অনেক সুন্দর হয়ে যাবেন, কেউ আপনাকে চিনতে পারবে না। আমি এমনিই অনেক সুন্দরী, আমাকে আবার সুন্দর করতে এসেছে মেছো ভূত একটা। তুই সুন্দরী হতে চা, আমি ন্যাচারাল সুন্দরী। কিছুদিন কেটে যায়, পুলতোষা ক্রিম মেখে অনেক বেশি ফর্সা হয়ে যায়। সেই দেখে রানী দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। একদিন, মা, আমি মামির বাড়ি যাচ্ছি, রাতে বাড়ি ফিরবো। আমি সব রান্না করে রেখেছি, আপনি আর আপনার ছেলে খেয়ে নেবেন। পুলতোষা তার মামির বাড়িতে চলে যায়। রানী দেবী এই সুযোগে পুলতোষার ঘরে আসে। আমি যতই বলি আমি সুন্দরী, তবুও আমার অনেক বেশি সুন্দর হতে ইচ্ছে করছে। ওই বদমাইশ লীনা আমার থেকে ফর্সা বলে সবসময় খুব অহংকার করে। আজকে আমি আমার নাইজেরিয়ান বৌমার ফর্সা হওয়ার ক্রিমটা পুরো মেখে নেব, তারপর ধবধবে ফর্সা হয়ে যাব। আমাকে দেখলে লীনা জ্বলে পুড়ে মরে যাবে। আমার কালো পেতনি বৌমা ফর্সা হয়ে গেছে, আর আমিও বেশি পরিমাণে ফর্সা হয়ে যাব এবার। পুলতোষার ড্রেসিং টেবিলে অনেক রকমের ক্রিম রাখা ছিল। কোন ক্রিমটা তার নাইজেরিয়ান বৌমা মেখে ফর্সা হয়েছে, রানী দেবী সেটা কিছুতেই বুঝে উঠতে পারে না। বাবা, সব ক্রিমই তো একই রকম দেখতে, কোনটা মাখবো কিছুই তো বুঝতে পারছি না আমি। এই তো, এই ক্রিমটাই সব থেকে ভালো দেখতে, এটা মাখলেই ফর্সা হওয়া যাবে। এই ক্রিমটাই ঝটফট মেখে ফেলি। এই বলে রানী দেবী ফর্সা হওয়ার ক্রিমটা মুখে মেখে নেয়। কিছুক্ষণের মধ্যেই রানী দেবীর মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো, আমাকে বাঁচাও। এই ক্রিমটা কিসের ক্রিম? ফর্সা হতে গিয়ে আমার মুখের চামড়া উঠে গেল তো। উফ, কি জ্বালা করছে, ওরে বাবা। রানী দেবীর সারা মুখে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলতোষা ও রূপক দুজনেই বাড়ি ফিরে আসে। তারা রানী দেবীর এরকম অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। মা, তোমার মুখে কি হয়েছে? এরকম বিচ্ছিরি কালো কালো ছোপ হয়ে গেল কেন? ওরে রূপক, আমাকে বাঁচা। তোর বউয়ের ফর্সা হবার ক্রিম মাখতে গিয়েছিলাম, এই নাইজেরিয়ান ক্রিম মেখে আমার মুখটা পুড়ে গেল। যত আজে বাজে ক্রিম, আমার চামড়া জ্বলে গেল একেবারে। আমার ফর্সা হবার ক্রিম তো আমি অনেক আগেই শেষ করে ফেলেছি মা, আপনি কোন ক্রিমটা মেখেছেন? রানী দেবী পুলতোষাকে ক্রিমটা দেখায়। এ বাবা, এটা তো ছাড়পোকা মারার ঔষধ, তুমি এটা মাখতে গেছো কেন? কি সর্বনাশ! ইস, মুখটা তো পুরো কালো হয়ে গেছে। আসলে দুদিন আগে পুলতোষা আমাকে বলছিল যে। রূপক, আমার নাইজেরিয়ান লেদের জামা কাপড় গুলোতে খুব ছাড়পোকা হচ্ছে, কিছুতেই যাচ্ছে না, কি করি বলো তো? তুমি চিন্তা করো না, আমি তোমায় একটা মোক্ষম পেস্ট কন্ট্রোল ওষুধ এনে দেবো। ওটা তোমার জামা কাপড়ে মাখিয়ে রাখবে, দেখবে নাইজেরিয়ান ইন্ডিয়ান সব ছাড়পোকা মরে যাবে। রূপক পুলতোষাকে ছাড়পোকা মারার ওষুধ এনে দেয়। সেই কিছুটা ওষুধ তার লেদার জ্যাকেটগুলোতে মাখিয়ে দেয়, আর বাকিটা তার ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিল। রানী দেবী সেই ক্রিমটাই ফেয়ারনেস ক্রিম মনে করে তার মুখে অ্যাপ্লাই করেছিল। কি, ছাড়পোকা মারার ওষুধ কেউ আবার ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখে? আমার রূপটাই নষ্ট হয়ে গেল, এবার কি হবে? আমাকে তোরা ঠিক করে দে। রূপক ও পুলতোষা রানী দেবীকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে। বৌমা, তুমি দয়া করে আর কোনো পোকা মারার ওষুধ ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখবে না। আর তোমার ওই নাইজেরিয়ান ক্রিমটা আমাকে কিনে দাও তো, আমিও মুখে মাখি। তুমি বেশ অনেক সুন্দরী হয়ে গেছো, এবার আমিও হব। সরি মা, আমি এমন ভুল আর কখনো করব না। আপনি তো আগেই ক্রিমটা চাইতে পারতেন, আমি আপনাকে আজকেই নাইজেরিয়ান ক্রিমটা কিনে দেব। রানী দেবী পুলতোষার কথা শুনে খুবই খুশি হয়। তারা দুজনে মিলে বেশি বেশি করে নাইজেরিয়ান ক্রিম মেখে আরো বেশি পরিমাণে সুন্দর হয়। সেদিনের পর থেকে রানী দেবী তার বৌমার সঙ্গে খুবই হাসি খুশি বসবাস করতে থাকে।